হঠাৎ করে তারেক জিয়ার একটি স্ট্যাটাস বদলে দিল বাংলাদেশের সমস্ত রাজনীতি। বাংলাদেশের রাজনীতি চরম এক নতুন উৎকণ্ঠা, নতুন এক সন্দিহানতা এবং উদ্গ্রীব হাজারো প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়ালো। এই পরিস্থিতি হয়েছে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার পরে, এবং তার অসুস্থতা এতটাই মারাত্মক যে তিনি আবার জনসম্মুখে জনগণের রাজনীতিতে এবং সুস্থ হয়ে স্বাভাবিকভাবে ফিরবেন কিনা সেই সন্দেহ, সেই বাস্তবতা সামনে চলে আসার পর প্রশ্ন উঠেছে, তারেক জিয়া কেন ফিরছেন না মায়ের এই চরম অসুস্থতার সময়? সেই প্রশ্নেরই চাপ সইতে না পেরে বাধ্য হয়েই তারেক জিয়া একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে উল্লেখ করেছেন তিনি আসতে পারছেন না বিষয়টি শুধুই তার উপর নির্ভরশীল নয়। এটির অনেকবিধ কারণ রয়েছে। তার কথার মধ্যে অনেক কিছু স্পষ্ট, আবার অনেক লম্বা কিছু অস্পষ্ট রয়েছে। অস্পষ্টতার পরিমাণই সবচেয়ে বেশি। এর মূল কারণ হচ্ছে তিনি এমন কিছু বলতে চেয়েছেন যেটি তিনি বলতে পারছেন না, যেটি বলা তার জন্য নিরাপদ নয়। এবং যেহেতু তিনি দীর্ঘদিন একটি সুস্থ স্বাভাবিক রাজনীতি চর্চার চিন্তা করেছেন, এই লম্বা সময় ধরে বিদেশে রয়েছেন, বিদেশের সংস্কৃতি, উন্নত বিশ্বের বিশেষ করে ব্রিটেনের যে ডেমোক্রেটিক রাজনীতি সেগুলো তিনি যথেষ্ট শিখেছেন, এবং সেখান থেকে তিনি হয়তো অনুভব করছেন যে হুট করে কিছু বলে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করা বা দেশকে একটা বিপদে ফেলানো বা আমার দলকে কোনো বিপদে ফেলা, এগুলো থেকে তিনি বিরত থাকতে চাইছেন। এই সব বিষয় নিয়ে আজকের মূল আলোচনা, এবং আমরা আজকে একে একে বোঝার চেষ্টা করব আসলে কেন তারেক জিয়া ফিরতে পারছেন না। জিয়াউর রহমান যখন মারা যান, দলের ভিতরে খুব মারাত্মক ধরনের সংকট ছিল। সেই সংকটগুলোই নিরসন করতে জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়েছিলেন। যদিও বাংলাদেশের অনেক বিষয়ই খুবই তাৎপর্যপূর্ণ বিষয়গুলো কোনোদিন আর সেগুলো যে মূল কারণগুলো জনসম্মুখে ফিরে আসে না। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলেও কেন জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল তার মূল কারণ আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে না। সেই মূল কারণের মধ্যে অনেক সন্দেহ, অনেক অনুমান রয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল তারই দলের আভ্যন্তরীণ কুন্দল মেটাতে তিনি সেই সময় চট্টগ্রামে তার যাওয়ার কথা ছিল না। কিছুটা দলের অভ্যন্তর থেকেই তাকে জানানো হয়েছিল কিছুটা এই বিষয়ে, তবুও তিনি তার কনফিডেন্টলি সেখানে গিয়েছিলেন। তারপর যা হলো, চট্টগ্রামে ওই ঘটনাগুলো ঘটবে তার যে কিছুই তার দলের লোকেরা সকলেই জানতো না, তা কি আজকের যুগে বিশ্বাস করা যায়? এমনকি তার তৎকালীন মহাসচিব, তার দলের মহাসচিব, তিনি সহ আরো যারা ছিলেন তারা সকলেই খুব ভালোভাবে ফিরে আসলেন। শুধু জিয়াউর রহমানই সেখানে একদম নিশ্চিহ্ন হয়ে মারা গেলেন। মারা হলো তাকে, এর পেছনে কেউ কি কিছু জানতো না? সেই একই বাস্তবতা জিয়াউর রহমানের সেই প্রয়াণ এবং তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন। খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের ক্ষমতায় আবর্তিত হলেন, রাজনীতিতে আবর্তিত হলেন, এবং সেই মহা সংগ্রামের মধ্য দিয়ে এরশাদ বিরোধী আন্দোলনের সেই মহা ত্যাগী চরিত্র তাকে আপসহীন নেত্রীর পরিচয়ে পরিচিত করলো, এবং তিনি পরবর্তীতে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। খালেদা জিয়া অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে রাজনীতি করেছেন, বাংলাদেশকে পরিচালনা করেছেন বেশ কয়েকবার, এবং বিরোধী দলের থেকেও বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করেছেন। আজকের প্রেক্ষাপটে গত 16 বছর বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক বড় বড় সমাবেশ সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি করেছে, কিন্তু দলের কর্মসূচির মধ্যে সবসময় আমরা একটা চরম দোদুল্যমানতা দেখেছি। কখনো সিদ্ধান্ত হয়েছে ঈদের পরে সমাবেশ হবে, ঈদের পরে সরকার পতনের আন্দোলন হবে,
কখনো পুজোর পরে সরকার পতনের আন্দোলন হবে, কিন্তু আন্দোলনের একদম এক্সট্রিম পর্যায়ে গিয়ে আবার তারা পেছন ফিরে চলে এসছে, আবার স্থিমিত হয়ে গেছে। এই ধরনের ঘটনা একবার দুবার নয়, বেশ কয়েকবার হয়েছে, এবং শেষ পর্যন্ত বিএনপির তকমাই জুটে গিয়েছিল, মানে তুচ্ছ তাচ্ছিল্য করে সরকারি দল তখন বলতো, এবং জনগণও সেগুলো বিশ্বাস করত যে বিএনপি শুধু এই কথাই বলবে এবং বাগাড়ম্বর করবে, এর বেশি কিছু বিএনপি করতে পারবে না। যদিও কোটি কোটি মানুষ অপেক্ষা ছিল বিএনপি কিছু করবে, সেজন্য মানুষ সমবেত হতো, কিন্তু তারপর কোনো এক অজ্ঞাত কারণে সেই সিদ্ধান্ত, সেই আন্দোলনের, সরকার পতনের আন্দোলন স্থিমিত হয়ে যেত। সেই দোদুল্যমানতা আজও আমরা দেখছি। 5ই আগস্টের সরকার পতনের পর থেকে তারেক রহমান দেশে ফিরবেন, আজ ফিরছেন, কাল ফিরছেন, এই ফিরে যাবেন, এই ফিরে আসবেন। নেতারা কেউ বলতে পারছেন, কেউ বলতে পারছেন না। দল থেকে বলা হচ্ছে এই সব কিছু গুছিয়ে তিনি ফিরে আসবেন। প্রথমে বলা হলো তার সেখানে পাসপোর্ট নেই, সেগুলো সংগ্রহ করে তারপরে তিনি আসবেন। তারপরে বলা হলো তিনি তার মামলা রয়েছে, মামলা নিষ্পত্তি হবে, তারপরে আসবেন। মামলা নিষ্পত্তি হলো, বাড়ি দেখা হচ্ছে, তিনি ফিরে আসবেন। বাড়ি দেখা হয়ে গেছে, তারেক রহমান ফিরে আসবেন, তারিখ পর্যন্ত জানলো জনগণ, তারপরেও ফিরে আসলেন না। এবং এভাবে 1 তারিখ 2 তারিখ করে অনেকগুলো তারিখ চলে গেছে, এবং বাংলাদেশ আগামী ফেব্রুয়ারি, মাত্র 2-3টি মাস রয়েছে, 3টি মাস নেই আর অবশিষ্ট। বাংলাদেশে একটি নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত একটি নির্বাচন হওয়ার প্রয়োজন, এবং তারিখ সামনে চলে এসেছে। যে তারিখের বার্গেনটাও বিএনপি যথেষ্টভাবে নির্বাচনের জন্য উদ্গ্রীবভাবে তারা সেই তারিখের জন্য অনেক বার্গেনিং করেছে। কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন না, তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। ডিসেম্বর মাস চলে এসছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির 12 তারিখ বা এরকম একটি সময় নির্বাচন যদি হয়, 2 মাস কদিন রয়েছে, এখনো তারেক রহমান বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তিনি তাই বলতে চাচ্ছেন, শেষ পর্যন্ত খালেদা জিয়া যদি অসুস্থ না হতেন তাহলে তিনি ফিরছেন করে আদতেই আমরা কবে বিষয়টি জানতে পারতাম আমরা জানি না। হঠাৎ করে খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার উপর যে নানাবিধ চাপ, নানাবিধ মন্তব্য, সেগুলোরই একটি জবাব তিনি দিলেন, এবং সেই জবাবের মধ্যে সুস্পষ্ট হয়ে গেল তিনি বাংলাদেশে ফিরতে পারছেন না তার ইচ্ছায়। তার মানে তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের সুস্পষ্ট প্রধানমন্ত্রী যিনি হতে পারেন, সেই ব্যক্তি বাংলাদেশে ফিরতে পারছেন না বা ফিরতে পারবেন না অন্য কারো ইশারায়। সেই অন্য কেউ কে, সেই প্রশ্ন নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণ, সমস্ত রাজনীতি, সমস্ত প্রেক্ষাপট সবকিছু আজকে তোলপাড়। এমনকি যেই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বাংলাদেশের প্রতিটি মা, ভাই, বোন, সমস্ত জনগণ যখন উদ্গ্রীব ক্রন্ধনে প্রার্থনায় লিপ্ত, সেই উৎকণ্ঠিত সময়ে, উৎকণ্ঠিত সংবাদ শিরোনামের মধ্যেও আরো বড় উৎকণ্ঠার বিষয় হয়ে আসলো তারেক রহমান ফিরতে পারছেন না। কেন ফিরতে পারছেন না? তাকে কি আর্মি ফিরতে দিচ্ছেন না? এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তাকে কি সেনাবাহিনী ফিরতে দিচ্ছে না? তাকে কি আমেরিকা ফিরতে দিচ্ছে না? তাকে কি কেউ বলছেন জামাত চক্রান্ত করে তাকে ফিরতে দিচ্ছে না? কেউ বলছেন এখনো ভারতের আধিপত্য রয়ে গেছে, সে কারণে ভারতের ষড়যন্ত্রকার এর কারণে ফিরতে পারছে না। আবার অনেকের ধারণা যে তার দলের মধ্যেই এখনো সেই -2 ফর্মুলা, সেই ভোট এখনো তার দলের মধ্যে রয়েছে, এবং তার কোনোভাবেই চায় না তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক। এই এতগুলো প্রশ্ন, এতগুলো সন্দেহ যে দেশের মানুষের মধ্যে এত প্রকটভাবে এভাবে বিস্তৃত হতে থাকে, তার জবাব কে দেবে? তারেক রহমান তো সেই জবাব দিতে সক্ষম নন। তার কথায় সুস্পষ্ট, তিনি অনেক কিছু বলতেও পারছেন না। তারেক রহমানের এই ভয় পাশ্চাত্য বিশ্বে রাজনীতি দেখতে দেখতে, সেখানে থাকতে থাকতে তিনি এতটুকু শিখেছেন যে এতটাই শিষ্টাচারে থাকতে হবে যাতে এই পরিস্থিতি আরো খারাপ না হয়ে যায়। নাকি তারেক রহমানের মধ্যেই এই এত কিছু, এই গত 16 বছরের রাজনৈতিক দোদুল্যমানতা এবং এখন তার ফিরে আসা নিয়ে যে দোদুল্যমানতা, এই সব কিছু তার ব্যক্তিগত দোদুল্যমানতার কারণে? এই রকম হাজারো প্রশ্ন মানুষের মনে নানাবিধ নতুন নতুন প্রশ্ন, নতুন নতুন উৎকণ্ঠার জন্ম দিচ্ছে। আদৌ নির্বাচন হবে কিনা?
বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রচণ্ডভাবে উদ্গ্রীব হয়ে আছে, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, কারণ এখানে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ না খেয়ে থাকছে। 5ই আগস্টের পরে এখানে কোটি মানুষের বেকারত্ব সৃষ্টি হয়েছে। সেই কোটি কোটি মানুষের উদ্গ্রীব আকাঙ্ক্ষা হচ্ছে এখানে নির্বাচন হবে এবং সুস্থ স্বাভাবিক একটি জীবনযাত্রা ফিরে আসবে, যেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মানুষ দুটো মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। বাংলাদেশের মানুষ সরকারের কাছে আহামরি কিছু চায় না, পায়নি কোনোদিন, তাই সেগুলো নিয়ে খুব একটা তাদের আকাঙ্ক্ষাও নেই। বাংলাদেশের মানুষ শান্তিতে বাঁচতে চায়। তারেক রহমান ফিরে এসে বাংলাদেশে খুব স্বাভাবিক একটি নির্বাচন হোক, সেই প্রত্যাশাই বাংলাদেশের প্রতিটি মানুষ করে। যে বা যারা তারেক রহমানকে আটকে রাখতে চাইছেন তারা সকলেই দয়া করে বাংলাদেশের মানুষকে মাফ করে দিয়ে হলেও তাকে ছেড়ে দিন। যে বা যারা, যে কোনো সংস্থা যারাই এই কাজগুলো করছেন তারা জনগণের বিরুদ্ধে কাজ করছেন, বাংলাদেশকে আরো বড় ধরনের বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা হয়তো ভাবছেন যে আমাদের এই পলিসির কারণে বাংলাদেশে -2 ফর্মুলা বাস্তবায়ন হবে এবং আমাদের সেই যেটা আমরা চেয়েছিলাম সেটি প্রপারলি বাস্তবায়ন হয়ে গেলেই বাংলাদেশ ভালো হবে। আদতেই তা হবে না। আপনারা বরঞ্চ বাংলাদেশকে চরমভাবে ধ্বংসের দিকে ঠেলে দেবেন। তাই দয়া করে বাংলাদেশের সমস্ত জনগণের পক্ষে করজোড়ে আপনাদের কাছে নিবেদন, আপনারা তারেক রহমানকে আসতে দিন। সেই না আসতে দেওয়ার শক্তি যেখানেই থাকুন না কেন, আপনারা আপনাদের সিদ্ধান্ত থেকে সরে এসে বাংলাদেশকে বাঁচতে দিন।